কলকাতা প্রেস ক্লাবে 29শে জানুয়ারি ইন্ডিয়া নিউজ পত্রিকা ডে পালন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিক, সভাপতি স্নেহাশিস সুর, সেক্রেটারি নিতাই মালাকার, অরিজিৎ দত্ত, কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় এবং আরও অনেক সিনিয়র সাংবাদিকগণ এবং জুনিয়র সাংবাদিকগণ। কবে আমাদের দেশে প্রথম সংবাদ প্রচার শুরু হয়, কে প্রথম শুরু করেন, সাংবাদিকতার মূল উদ্দেশ্য কি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। যে মানে এটা বারবার স্যার আপনাকে আমরা জিজ্ঞেস করছি, সেটা আবার এদের সামনে বলছি যে জীবনে আপনি এত এনার্জি পান কি করে? মানে এই যে এনার্জি পাওয়াটা, তো যে কোনো একটা কিছু করতে গেলে আমরা তো প্রতি মুহূর্তে খেয়াল করি যে একটা এনার্জির ব্যাপার। তা আপনি এখনো এই এনার্জিটা কোথা থেকে পান? এনার্জি প্রত্যেকের মধ্যে আপনার এনার্জি ছাড়া কোনো মানুষ এনার্জি থেকে বাঁচি না, তাকে চলমান করি, তাকে অ্যাক্টিভ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি একটি আগ্নেয়গিরির ঘুমন্ত লাভা, আগ্নেয়গিরির মধ্যে লাভা রয়েছে, সবসময় তো লাভাটা হচ্ছে না, তার কোনো প্রাকৃতিক কারণে এটাও তাই। সে কারণগুলো খুঁজে পাচ্ছে, জীবনের অর্থই মানুষ খুঁজে পাচ্ছে, কেন পাচ্ছে এইটি তো। এটা আমার মনে হচ্ছে কি জানো তো, এটা ছোটবেলা থেকে একটা পরিবেশ তাকে আবিষ্কার করে এই আর কি, এই কি বলবো, এর মধ্যে কি হবে, কি আর কি হবে, এই আমি তো কিছু বলতে পারি না, আমি কিছু জানি না, আমার কি বলে কি বলবে লোক, কে আমার এই ধরনের একটা মানসিকতা, একটা ইনফিউরিটি, ইনসিকিউরিটি, এটা মানুষকে মানুষ থেকে সম্পূর্ণ একটা অন্য প্রাণীতে রূপান্তরিত করে। এই যে মানুষ হিংসা করে, এই যে মানুষ রাগ করে, ক্রোধ করে, এই যে মানুষের যে কামনা, সারা কলকাতা বিপদ দিচ্ছে, এটা বেঙ্গল গেজেট और ক্যালকাটা इंटरनेशनल न्यूज, होम न्यूज, national news, local events, who will act community bulletin board where everyone could post and reply to advertisement. Obviously, Ralayat of Ralayat. এই বিজ্ঞাপনটা দিতে লোকে অবাক হয়ে গেল, খবরে করে গেলে বাড়ি যাবে ছয় যারা সাহেব ছিল ইউরোপিয়ান কমিউনিটি অনেক, কারণ যে বাকিলাম কলকাতাতে পড়ে, কলকাতাতে 1860 ক্যালকাটা জার্নাল করেছিল। তো এই ক্যালকাটা জার্নাল সবচেয়ে সর্বোচ্চ সার্কুলেটের কাগজ ছিল, কত 5000 বক্তব্য রাখার অবকাশ নেই। আপনারা যারা উপস্থিত হয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান যে আজকে এমন একজন মানুষের কথা আপনারা শুনবেন, যিনি আজও এই বয়সে দাঁড়িয়েও তিনি গোলাপের গন্ধ শুঁকতে পারেন, হিমালয় পাহাড়ের দিকে তাকিয়ে জীবনবোধের কথা বলতে পারেন এবং তিনি আজও নতুন মানুষ তৈরির বার্তা দিতে পারেন। এই ধরনের একজন মানুষ আমাদের সাংবাদিকতায় খুবই বিরল, যে তিনি আজকের এই অনুষ্ঠানের পর ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুকে যাবেন, আপনারা গিয়ে পড়বেন। আমি আর তাকে নিয়ে নতুন করে আমাদের কিছু বলার নেই। তিনি আমাদের মধ্যে যে আছেন এবং আমাদের আলো দিচ্ছেন, ছায়া দিচ্ছেন বটগাছের মতো, এর কোনো মানে বিকল্প কিছু নেই। তো আপনারা ওনার ফেসবুকে গিয়ে আপনারা চেষ্টা করবেন যে উনি কি কি প্রতিদিন লিখছেন। প্রতিদিন উনি নানা কথা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, আমার ওকে পছন্দ নয়, আমি ওর বিরুদ্ধে বলে দিচ্ছি। এই যে প্রবণতা দেখা যাচ্ছে, আপনারা যারা সাংবাদিক হবেন বলে ভাবছেন বা সাংবাদিকতা পড়ছেন, অনেক স্বপ্ন, আপনারা কিন্তু আজকের সাংবাদিকতাতে, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি তখনও সমুদ্রে ঝাঁপ ছিল, আজকেও সমুদ্রে ঝাঁপ আছে, কিন্তু আমাদের সময়ও সমুদ্রে ঝাঁপ দিলেও নৌকা থেকে তুলে নিয়ে, নৌকা করে এসে কেউ তুলে নিয়ে যাওয়ার সুযোগটা ছিল। আজকের সাংবাদিকতা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু আপনার পেশা হয়ে উঠবে বা সেটাই আপনি জীবন ধারণ করবেন, এইটা কিন্তু নিশ্চয়তা আর নেই। কারণ যেভাবে সাংবাদিকদের চাকরি যাচ্ছে, যেভাবে বেতন কমে যাচ্ছে,
যেভাবে চাকরির ক্ষেত্র কমে গেছে। আমি যে অফিসে চাকরি করি, এক সময় আমার ডিপার্টমেন্টে 40 জন রিপোর্টার ছিল, এখন সেখানে রিপোর্টারের সংখ্যা 8 জন। এই যে সংকোচন চলছে, এটাও একটা ব্যাপার। যারা সাংবাদিকতা করবেন তাদের কিন্তু অনেক 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 শক্তি, মানসিক শক্তি এবং প্রতিদিনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তার দেশে ফিরে যাওয়ার অর্থ ছিল না। একটি জাহাজে কোনোভাবে তিনি উঠতে পেরেছিলেন পুলিশ কাজ করবেন বলে, কিন্তু মাঝপথে সেই সমুদ্রযাত্রার মধ্যেই তিনি প্রয়াত হন এবং তার সৎকারের অন্য কোনো ব্যবস্থা ছিল না। তার পার্থিব শরীরটি সমুদ্রের জলে নিক্ষেপ করে দেওয়া হয়। এখানেই এই উপমহাদেশের প্রথম পত্রিকার সম্পাদকের জীবনের পরিণতি। আমাদের প্রতিটি সাংবাদিকের, সাংবাদিকতার প্রতিটি ছাত্রছাত্রীর এবং যারা ভবিষ্যতে সাংবাদিক হবেন তাদের এই মহাজীবন সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। এবং সংবাদপত্র যে চতুর্থ স্তম্ভ, তার প্রতিবাদ করাই যে কাজ, সে রক্তচক্ষুর বিরুদ্ধে সবসময় সে তার লেখনী সব থেকে জোরদার হয়ে ওঠে, তার প্রমাণ প্রথম সংবাদপত্র থেকেই আমরা দেখেছি। হচ্ছে এটা কিন্তু তথ্যভিত্তিক, কখনো বঙ্গভঙ্গের ওপরে, কখনো সিপাহী বিদ্রোহের ওপরে, কখনো এই ইতিহাস ভিত্তিক। ঐতিহাসিক সাংবাদিকরা হচ্ছে বর্তমানের ঐতিহাসিক, আর ঐতিহাসিকরা হচ্ছে অতীতের সাংবাদিক। এইটা উনি বরাবর, ওনার বহু বই আছে, গল্প, উপন্যাস এবং নিবন্ধ, প্রবন্ধ। এছাড়াও যে সমস্ত অল্প বয়স্ক তরুণ তরুণী বা বয়স্ক মানুষ নানা কারণে হতাশায় ভুগছে, তাদের সেই হতাশা থেকে দূর করার জন্য তিনি বহু বই লিখেছেন এবং তার একটা পাঠক সমাজ আছে, সেটি সংগঠিত সারা পশ্চিমবঙ্গে। বছরে একবার কয়েকশো মানুষ এখানে আসেন। আগামী 1 ফেব্রুয়ারি এই প্রেস ক্লাবে সেই অনুষ্ঠানটি হবে। অর্থাৎ স্যার এখনো লেখালেখির মধ্যে অত্যন্ত সজাগ, সচেতন আছেন, অত্যন্ত স্পষ্টবাদী এবং সাংবাদিকতা এর মধ্যেই আছে। স্যারকে আমরা বরণ করে নেব। তার আগে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে, তারপর তিনি ইংল্যান্ডে পড়াশোনা করেন, বিবিসিতে যোগ দেন, প্রশিক্ষণের পর আবার ভারতেই তার কাজের ক্ষেত্র, কিন্তু তিনি এখানেই চিরকাল থেকে গেছিলেন এবং মনে প্রাণে একজন ভারতীয়। তিনি কিন্তু ভারতীয়, তার জন্মের যে শংসাপত্র সেটাও কলকাতা পুরসভার, এবং তিনি ভারতীয় হিসেবেই নতুন দিল্লিতে থাকতেন। তার প্রতিবেদনের মধ্যে সত্য, নিষ্ঠা এই সবগুলোই থাকতো, কিন্তু তার সঙ্গে কোথায় একটা আন্তরিকতা থাকতো। এবং সব থেকে বড় কথা, যাদের জন্য ঘটনাটা ঘটেছে সেই মানুষগুলোর কথা তিনি সবসময় তুলে ধরতেন। তার নো ফুল স্টপস ইন ইন্ডিয়া বইটাতে তিনি উল্লেখ করেছিলেন যে আমরা সাংবাদিকরা যখন কোনো বড় দুর্যোগ, দুর্ঘটনা, ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় সংবাদ সংগ্রহ করে ফিরে আসি, যারা তাতে দুর্গত হলেন, আক্রান্ত হলেন, আহত হলেন, নিহত হলেন, তাদের কথা, তাদের পরিবারের কথা। অর্থাৎ কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।